আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা শ্রীন। প্রথমে সংবাদ শিরোনাম। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে 30,000 টন জ্বালানি তেলবাহী জাহাজ। এলএনজি বহনকারী আরও 3টি জাহাজ দেশের পথে। ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। বাস, লঞ্চ ও ট্রেনে যাত্রীদের ভিড়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ও দুঃখ প্রকাশ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, পাল্টা হামলার হুমকি তেহরানের। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে সংঘাত। এবং মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র বাংলাদেশের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দেশে জ্বালানির তেলের কোনো সংকট নেই, এমনটাই জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকার বলছে, আন্তর্জাতিক বাজার থেকে আমদানি অব্যাহত থাকায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এরই মধ্যে 30,000 টন জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এলএনজি বহনকারী আরও 3টি জাহাজ রয়েছে দেশের পথে। এছাড়া জ্বালানি সরবরাহ ঠিক রাখতে কঠোর নজরদারির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। দেশের বিভিন্ন ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবির সদস্য। শবনাজ স্মৃতির প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে ফিরেছে এমটি গ্রান কুভা নামের একটি তেলবাহী জাহাজ। জাহাজটিতে রয়েছে 10,000 টন ডিজেল এবং 20,000 টন জেট ফুয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানায়, নতুন এই চালান দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিপিসি সূত্র জানায়, দেশের বর্তমানে প্রায় 2 লাখ টন ডিজেল মজুত রয়েছে। নতুন চালান যুক্ত হওয়ায় সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই। চলতি মাসে এটি 9ম তেলবাহী জাহাজ। আরও কয়েকটি জাহাজ আসার কথা থাকলেও সময়সূচিতে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। শুধু তেল নয়, জ্বালানির নিরাপত্তা জোরদারে আসছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি। আগামী কয়েকদিনের মধ্যে প্রায় 2 লাখ টন এলএনজি নিয়ে 3টি জাহাজ পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে একটি ইতোমধ্যে দেশের সমুদ্র সীমায় পৌঁছেছে। বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ চেইনে কিছুটা চাপ থাকলেও সরকার বলছে, বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের মোট চাহিদার প্রায় 80% পরিশোধিত জ্বালানি বিদেশ থেকে আমদানি করা হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সব জেলায় গঠন করা হয়েছে ভিজিল্যান্স টিম। ইতোমধ্যে 62 জেলায় 293টি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জ্বালানির ডিপোগুলোতেও নিরাপত্তা নিশ্চিতে দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে টহল ও নজরদারি, যাতে কোনো ধরনের পাচার বা অবৈধ মজুত রোধ করা যায়। সরকার বলছে, বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই এবং অতিরিক্ত লাভের আশায় মজুতদারি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য হওয়ায় অবৈধ মজুত বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সব মিলিয়ে দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তাই গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ। ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মচঞ্চল রাজধানী ঢাকা। গ্রামের বাড়িতে প্রিয়জনদের সাথে আনন্দঘন সময় কাটিয়ে এখন সবাই ফিরছেন কর্মস্থলে। বিশেষ করে পুরোদমে অফিস আদালত খোলায় বাস ও লঞ্চের পাশাপাশি ট্রেনে করেও ঢল নেমেছে ঢাকামুখী মানুষের। প্রিয়জনদের সাথে সময় কাটানোর সুখময় স্মৃতি আর যাত্রাপথের কিছুটা ক্লান্তি নিয়েই আবারও কর্মব্যস্ত করে তুলেছেন চিরচেনা এই ঢাকাকে।
ফিরতি পথের ট্রেন যাত্রার খবর নিয়ে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদন। ঈদ আনন্দ শেষে জীবনের তাগিদে ফেরার পথের এই ঢলই বলে দেয় কর্মই জীবনের বাস্তবতা। পরিবার পরিজনদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত পেছনে ফেলে আবারও জীবিকার তাগিদে রাজধানীমুখী মানুষ। ট্রেনের ছাদ থেকে শুরু করে বগির ভেতরে সবখানেই উপচে পড়া ভিড়। ট্রেন যাত্রা নিয়ে মোটা দাগে খুব একটা অভিযোগ না থাকলেও প্রিয়জনদের সঙ্গে কাটানো সুখময় স্মৃতি আর কিছুটা যাত্রাপথের ক্লান্তি সব মিলিয়ে সুখময় এবারের ঈদ যাত্রা। তো দেশে গেলে কষ্ট মনে হয় না, বাপ মার সাথে সবার সাথে ঈদ কাটাই মনে হয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। খারাপ লাগতেছে, তাদেরকে তুই আশা পড়ছি, আসছি, এই যে আম্মুর কাজ আছে, আমার পড়ালেখা আছে, এই জন্য চলে আসছি। আসতে তো মন চাইছিল না, ফ্যামিলিদের সাথে অতদিন ঈদ কাটাইছি, তাদের সাথে বাড়িতে থাকছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে। আসতে মন চাইনি, জোর করে আসছে। আসনের তুলনায় অধিক যাত্রীও কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও সময় বাঁচাতে এবং তুলনামূলক নিরাপদ মনে হওয়ায় অনেকেই বেছে নেন রেলপথের যাত্রাকে। কারণ পরিবার পরিজন নিয়ে এখনও রেলপথকে মনে করা হয় নিরাপদ যাত্রার বাহন। বাস থেকে বিরত থাকার কারণ হচ্ছে ট্রেনে খুব ভালো একটা আরামদায়ক জার্নি করা যায় এবং বাচ্চা কাচ্চা নিয়ে স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফেরা যায়, যে কারণে আমরা আজকে সকালেই সিদ্ধান্ত নিয়েছি যেন দ্রুততার সাথে এবং নিরাপত্তার সাথে আমি আমার কর্মস্থলে ফিরতে পারি। ঈদ আনন্দ, গ্রাম বাংলার শান্ত পরিবেশ আর আপনজনের সান্নিধ্য সবকিছুই যেন রেখে আসতে হচ্ছে পেছনে। কারণ জীবনের তাগিদে শহরেই ফিরে আসতে হবে, এটাই চরম বাস্তবতা। গ্রামে ওইরকম থাকা হয় না, তার কারণে অনেক কষ্ট হলেও আমাদের আশা লাগে। স্বাচ্ছন্দ্য বোধ করছে আর কি আশাটা। জি, দুটোটাই ভালো ছিল। অনেক ভালো লাগছে। কেমন কাটাইছো? অনেক ভালো। আবার যাবা? যাইতে মন চায়? জি। অনেক ছুটি কাটালাম, ভালোই লাগলো, আবার কর্মক্ষেত্রে চলে এলাম। তবে এবারের ঈদযাত্রায় কিছুটা উদ্বেগও ছিল মানুষের মধ্যে। সড়ক দুর্ঘটনা, দৌলদিয়ার বাসডুবি কিংবা ট্রেন দুর্ঘটনার খবর অনেককে শঙ্কিত করে তুলেছিল। তারপরও ঝুঁকি নিয়ে যাত্রা করেছেন অধিকাংশ মানুষ। এমনি একটু উদ্বেগ ছিল যে চতুর্দিকে যে কোনো দুর্ঘটনা ঘটতেছিল, এরকম একটু ভয় ছিল। এরপর আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ঢাকা পৌঁছতে পারছে আর কি। সব মিলিয়ে ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে চিরচেনা এই ব্যস্ত নগরী। আগামীকাল থেকে পুরোদমে খুলছে অফিস আদালত। এই আগমনের মধ্য দিয়ে শুরু হচ্ছে নিয়মিত জীবনের ব্যস্ততা। বাস্তবতা হলো কর্মের জন্য ঢাকা, তবে একটি লম্বা বন্ধ, প্রিয়জনের টান, সবকিছু মিলে তারা বাড়ি ফিরে গিয়েছিলেন এই ব্যস্ত নগরী ঢাকাকে ফাঁকা করে। তবে প্রিয়জনের সাথে ঈদানন্দ উদযাপন শেষে আবারও কর্মের তাগিদেই এই ঢাকায় ফিরে আসছেন। প্রিয়জনদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো, রাস্তার সেই ধকল এবং আবারও একটি বন্ধের প্রত্যাশা রেখে এই কর্মব্যস্ত নগরী আবারও ব্যস্ত হয়ে উঠছে। কমলাপুর রেল স্টেশন থেকে আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও বন্দরনগরী চট্টগ্রামে শেষ হয়নি ঈদের আমেজ। এখনও দর্শনীয় স্থানগুলোতে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন অনেকে। নগরীর উপকণ্ঠে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ফৌজদারহাটের ডিসি পার্কে আজও ছিল প্রকৃতিপ্রেমী মানুষের ভিড়। বিস্তারিত আতিকুর রহমানের প্রতিবেদনে। ঈদের আনুষ্ঠানিক ছুটি শেষ হয়েছে কয়েকদিন আগে, কিন্তু তার রেশ কাটেনি বিন্দুমাত্র। বরং সাপ্তাহিক ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ফিরে পেয়েছে প্রাণের স্পন্দন। বিশেষ করে ডিসি পার্ক, পতেঙ্গা সমুদ্র সৈকতে লোক সমাগমে ভরপুর। প্রিয়জনকে সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে মানুষ এখনও মেতে আছেন উৎসবের আমেজে। জায়গাটা অনেক ভালো লাগছে, খুব আনন্দ পাইছি আমরা। এখানে আসছি তো চার দেয়ালের মাঝে সবসময় বন্দি থাকি, ভালো লাগে না। খোলা আকাশ, সমুদ্র, এই ভালো লাগে আর কি, এই জন্য আসছি। আমার সাথে আসছি, আমার অনেক ভালো লাগতেছে, আমি আনন্দ করতেছি, এখানে অনেক ভালো লাগতেছে। কালকে আমার স্কুল খোলা, তাই আমি ঘুরতে আসছি। ব্যস্ত ছিলাম কাজে কর্মে, এখন ঈদ উপলক্ষে বন্ধুরা নিয়ে বিভিন্ন ট্যুরে যাওয়া হয় আর কি। এখন আজকে বন্ধুদের নিয়ে এখানে চলে আসলাম ডিসি পার্কে। নাগরিক ব্যস্ততা বলে একটু স্বস্তির খোঁজে পরিবার পরিজন নিয়ে মানুষ ভিড় করছেন দর্শনীয় স্থানগুলোতে। ছোটদের দৌড়ঝাঁপ আর বড়দের সেলফিবন্দি মুহূর্তগুলোই বলে দিচ্ছে ঈদ পরবর্তী আনন্দ কতটা রঙিন। অনেক ভালো লাগছে, কুমিল্লা থেকে আসছি ফ্যামিলি সবাইকে নিয়ে। এখন মোটামুটি মানুষজন কম, খুব ভালো লাগতেছে। মানুষ বেশি হলে বাচ্চাদেরকে নিয়ে আসতে ঝামেলা হয়, তার কারণে আমরা একটু দেরিতে আসছি বেড়ানোর জন্য।
আমার এখানে ভালো লাগছে। আমি এখন ঘুরতে টুরে আইছি, আবার আসবো আমি। এদিকে আলহামদুলিল্লাহ আসলে চট্টগ্রামের মধ্যে এই পতাকা বীজটা আসলে খুবই সুন্দর, মনোরম একটা পরিবেশ, পানিগুলো ভালো, স্পিড বোট, আলহামদুলিল্লাহ চারদিকে পরিবেশ অনেক ভালো। বিকেলের গোধূলি আলো যখন আকাশকে রাঙিয়ে দেয় তখন সেখানে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। জোয়ারের ঢেউ আর স্নিগ্ধ বাতাস উপভোগ করে হাজারো মানুষ যান্ত্রিক জীবনের ক্লান্তি বলতে চেষ্টা করছেন। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর 1:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 78 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতৃ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমা দিলারা হাফিজ তার দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন মেয়াদে ঢাকার ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মরহুমা দিলারা হাফিজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে নিয়ে আসা হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী সোমবার বেলা 11টায় প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শিক্ষাক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো। প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মুনি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ইয়াজদ শহরে একটি ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং ইরানের আরাকে অবস্থিত হেভি ওয়াটার সেন্টার এবং বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইরানের পরমাণু শক্তি সংস্থা হামলার বিষয়টি নিশ্চিত করেছে, তবে জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়ায়নি। ইরানের পরমাণু শক্তি সংস্থা আরও জানিয়েছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও একটি প্রজেক্টাইল আঘাত হানে, তবে এতে কোনো হতাহত, আর্থিক ক্ষতি বা প্রযুক্তিগত ক্ষতি হয়নি। এই হামলায় মধ্য ইরানের খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে আঘাত করা হয়, পাশাপাশি দুটি বড় স্টিল কারখানাও লক্ষ্যবস্তু করা হয়। তেহরান ও এর আশেপাশের এলাকা, পাশাপাশি কাশান ও আহবাজ শহরেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে কোম শহরে 18 জন নিহত হয়েছেন। এই উস্কানিমূলক হামলা এমন এক সময়ে করা হলো যখন আঞ্চলিক কয়েকটি দেশের কূটনীতিকরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্প অবকাঠামোতে ইসরায়েলের হামলার জবাব ইরান কঠোরভাবে দেবে এবং এর পরিণতি ইসরায়েলকে ভোগ করতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ওই অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়তে সতর্কতা জারি করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে, তাদের যোদ্ধারা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি ইসরায়েল সংশ্লিষ্ট ভারী শিল্প কারখানাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের একটি শিল্পাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী সুরক্ষিত করতে সামরিক বাহিনী পাঠাতে ন্যাটো মিত্রদের অস্বীকৃতির বিষয়ে তাঁর হতাশা পুনর্ব্যক্ত করে বলেছেন, ভবিষ্যতে অনুরোধ করা হলেও ওয়াশিংটন হয়তো ন্যাটোর পাশে নাও থাকতে পারে। শুক্রবার মিয়ামিতে একটি বিনিয়োগ ফোরামে ট্রাম্প বলেন, তারা যদি আমাদের পাশে না থাকে তাহলে আমরা কেন তাদের পাশে থাকব। এক মাস আগে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে ট্রাম্প পশ্চিমা মিত্রদের সমর্থনের অভাব এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করতে বাহিনী পাঠাতে অনীহা নিয়ে বারবার হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, দেশটির তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে অতিক্রমের অনুমতি দিতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে থাইল্যান্ড। শনিবার এক সংবাদ সম্মেলনে থাই প্রধানমন্ত্রী আরও জানান, এই চুক্তি জ্বালানি আমদানি নিয়েও উদ্বেগ কমাতে সহায়তা করবে। এক মাসে গড়ালো ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। একে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এতে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক জনপদ। এই যুদ্ধ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধুই যুদ্ধের কালো ছায়া। বোমা ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়ছে ভবন, পুড়ে যাচ্ছে ঘরবাড়ি, জীবন বাঁচাতে দৌড়াচ্ছে মানুষ, আর স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠছে বাতাস। ইরানের সবচেয়ে ভয়াবহ চিত্র। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন অন্তত 1900 মানুষ, আহত হয়েছেন আরও প্রায় 20,000। হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড়। লেবাননেও থেমে নেই হামলা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2 মার্চ থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 1142 জন, আহত 3000-এর বেশি। নিহতদের মধ্যে রয়েছে অন্তত 122টি শিশু ও 42 জন স্বাস্থ্যকর্মী। ইরাকেও যুদ্ধের প্রভাব স্পষ্ট। সরকারি তথ্যে জানা গেছে, সেখানে নিহত হয়েছেন অন্তত 96 জন। কুর্দিস্তান অঞ্চলেও প্রাণহানির ঘটনা ঘটেছে। অন্যদিকে ইসরায়েলেও প্রাণহানি ঘটেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 19 জন বেসামরিক নাগরিক। দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন আরও 4 সেনা। অধিকৃত পশ্চিম তীরেও উত্তেজনা বেড়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে বসতি স্থাপনকারীদের সহিংসতায় আরও প্রাণহানির ঘটনা ঘটেছে। গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 72,000-এর বেশি মানুষ। যুদ্ধবিরতির পরও থামেনি সহিংসতা। এই সংঘাতে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের 13 জন সেনা সদস্য। পারস্য উপসাগরীয় দেশগুলোতেও হামলায় নিহত হয়েছেন অন্তত 30 জন, যাদের অনেকেই ছিলেন অভিবাসী শ্রমিক। এদিকে নতুন করে হামলার শিকার হয়েছে ইরানের রাজধানী তেহরানের ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য এখনও জানা যায়নি। এই যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাত নয়, বরং একটি বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু, বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ। ইসরায়েলের সেনারা শুক্রবার লেবাননের বৈরুতে দক্ষিণ প্রান্তের হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্য করে পুনরায়
হামলা চালিয়েছে। একই সময় হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধাদের সঙ্গে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর সরাসরি সংঘর্ষ হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় 1 মাস পূর্ণ হওয়ার মধ্যেই জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করে বলেছে যে লেবাননের মানবিক সংকট ক্রমশ গভীর হচ্ছে এবং এটি এক বড় বিপর্যয়ে রূপ নিতে পারে। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে দক্ষিণ বৈরুতে তাহুইতে আল গাদির এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ওই এলাকার আরও একটি হামলায় গতকাল শুক্রবার 2 জন নিহত হয়। সন্ধ্যায় দক্ষিণ বৈরুতের আরও এলাকায় হামলার খবর পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ লেবাননের কাফর টিবনিতে হিজবুল্লাহ সংযুক্ত ইসলামিক হেলথ কমিটির অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলায় এক প্যারামেডিক নিহত হয়েছে। এছাড়াও সাকসাকিয়ে শহরে একটি হামলায় 6 জন নিহত হয়েছে, যার মধ্যে 3 জন শিশু এবং ব্যাক্কা অঞ্চলে হামলায় এক গর্ভবতী নারী নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা বায়াদা ও শামা গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি লড়াই করেছে। এদিকে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলার দোহাই দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে বড় ধরনের বাফার জোন তৈরির পথে এগোচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই অংশ হিসেবে বিমান হামলা ছাড়াও দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযান জোরালো করতে সেনা ও গোলাবারুদ পাঠাচ্ছে আইডিএফ। বাফার জোন তৈরির অংশ হিসেবে লেবানন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লিতানি নদীর উপরে থাকা সব সেতু ধ্বংসের দাবি করছে ইসরায়েলি বাহিনী। এমনকি দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক বসতি খালি করতে বাধ্য করছে আইডিএফ। এতে এখন পর্যন্ত লেবাননের 10 লাখ মানুষ বাস্তুচ্যুত বলে জানিয়েছে জাতিসংঘ। গত সেপ্টেম্বরে নেপালে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে শনিবার গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। 2025 সালের অভ্যুত্থানে ওলির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর অনুষ্ঠিত নির্বাচনের পর প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও তার মন্ত্রিসভার শপথ গ্রহণের একদিন পরেই এই আটক অভিযান চালানো হয়। গত সেপ্টেম্বর 8 ও 9 তারিখে দুর্নীতি বিরোধী যুব আন্দোলনে কমপক্ষে 77 জন নিহত হয়। এই বিদ্রোহটি একটি সংক্ষিপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হলেও এটির পেছনে মূলত অর্থনৈতিক দুর্দশা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এবং অসন্তোষ কাজ করেছে। প্রাণঘাতী অভ্যুত্থান নিয়ে নেপাল সরকার সমর্থিত একটি প্রতিবেদনে 74 বছর বয়সী ওলি ও অন্যান্য কর্মকর্তাদের বিচারের সুপারিশ করা হয়েছে। এদিকে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এবং বিক্ষোভের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা কারো বিরুদ্ধে প্রতিশোধ নয়, কেবল ন্যায় বিচারের সূচনা। আবারও দেশের খবর। চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের অনুদান ও সাংবাদিকদের সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুল করিম কুচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 17 জন সাংবাদিককে অনুদান এবং 19 জন সাংবাদিকের সন্তানদের বৃত্তির চেক বিতরণ করা হয়। এবার খেলার খবর। ফুটবল। মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে 1-1 গোলে ড্র করেছে ভারত ও বাংলাদেশ। ইতিমধ্যে দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করলেও আজকের ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই। ভারতের উমাং ডুরুমের গোলে ম্যাচের 39 মিনিটে ভারত লিড নেয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশের বদলি খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম দুর্দান্ত এক ভলিতে খেলায় সমতা ফেরান। ম্যাচ ড্র হওয়ায় গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে, আর বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে লড়বে। এবার
আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা এবং অন্যত্র প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ৫টা ৪৯ এবং সূর্যাস্ত ৬টা ৭। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর ৬টা ২, ভাটা বেলা ১১টা ৫১। পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ২৪ এবং ভাটা রাত ১১টা ৫৮।